আচ্ছা, আমরা এখানে কাজ করি। হ্যাঁ, এখান থেকে এটা বাদ দিয়ে এগুলোকে ফেলে দিই। অ্যাসেটস, সিএসএস, নতুন একটা ফাইল আসবে জেএস, তাই না? আর সিএসএস এর ভিতরে আমরা একটা ফাইল রাখবো স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আর জেএসএস এর ভিতরে আমরা একটা মানে ফাইল রাখবো, যে কোনো নামই রাখা যায়, অসুবিধা নাই। সাধারণত আমরা ডিফল্ট যে জেএস ফাইলটা যেখানে আমরা কাজ করি সেটাকে নাম রেখে থাকি আমরা কাস্টম ডট জেএস, কাস্টম ডট জেএস অথবা স্ক্রিপ্ট ডট জেএস, এই ধরনের নাম সাধারণত রেখে থাকে। বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের, আমরা যে ফাইলে কাজ করব সেটা, আমরা যে ফাইলে কাজ করব সেটা। আর এছাড়া আনুষঙ্গিক আরো কিছু জেএস ফাইল আসতে পারে, যেমন গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস, মনে আছে? এটা নিয়ে কাজ করছিলাম। তো আজকে আমরা কাস্টম জেএসএস নিয়ে কাজ করব। আর এখানে আমরা ফাইল বানাই index.html, html। আচ্ছা, ইমেজেস ফোল্ডারটা রাখলাম না আপাতত, এটা লাগলে তখন রাখবো। খুব ভালো। এখানে লাইভ লিঙ্কটা নেই, ওকে, অসুবিধা নাই, এটা আমি পরে বসাই দেবো। ইন্ডেক্সের ভিতরে আমি আমার আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসি। এখানে আমি বলি যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট উইথ অ্যাডভান্স সিএসএস, ঠিক আছে, লিঙ্ক অ্যাসেট সিএসএস স্টাইল ডট সিএসএস। আর স্ক্রিপ্টটা আমরা লিখি সাধারণত সবার নিচে, তাই না? বডি যেখানে শেষ ঠিক তার আগে। তো এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হবে, এসআরসি এর ভিতরে অ্যাসেট জেএস কাস্টম ডট জেএস, ঠিক আছে, অ্যাসেটস জেএস দেন কাস্টম ডট জেএস। আচ্ছা, এটা এই অবস্থায় থাক, স্টাইল ডট সিএস এই অবস্থায় থাক। আমরা প্রথমে কিছু সিএসএস এর কিছু জিনিসপত্র দেখি, সিম্পল কিছু জিনিসপত্র আমরা দেখি। আমরা এখানে একটা h1 ট্যাগ নেই, ধরেন 10, এর নিচে কিছু ইউএল এলআই নেই, অন, এটাকে করে দিই হচ্ছে 2 3 4 5। আচ্ছা, এর নিচে আমি কিছু ফর্ম নিয়ে ফর্মের ভিতরে আমি কিছু ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ টেক্সট, হাবল তাবল যা দিছে দিছে, ভালো কথা, আমার খুশি। কত সময় দিয়ে দেয় দেখছেন, অটো সাজেশন দিয়ে দেয় আমাকে, আমি ট্যাব চাপলে চলে আসবে, মাশাআল্লাহ, আর কি লাগে। ঠিক আছে, তিনটাই থাক। এত কিছু করার পর আমি এখন index.html টাকে ওপেন করি, মোটামুটি আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমরা কিছু সিএসএস দেখব যেগুলো আমরা আগে জানিনি, সিম্পল কিছু সিএসএস দেখব। প্রথমত আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দেখেছিলাম, মনে আছে? ট্রান্সফর্ম এর অনেকগুলো প্রপার্টি, মানে প্রপার্টি বা মানে কি বলা হয়, কয়েকটা ভ্যালু আছে, আরো কয়েকটা ভ্যালু আছে। হ্যাঁ, একটা আছে ট্রান্সফর্ম স্কেল, স্কেল বলে একটা কথা আছে। স্কেল মানে হচ্ছে আমি যদি এটাকে h1 থেকে ধরি, h1 ট্রান্সফর্ম স্কেল, স্কেলের ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে 0 থেকে, সরি, ভ্যালু দিতে হবে 1 রেশিওটাকে ধরে। স্কেল 1 যদি দেই তার মানে হচ্ছে মানে সমপরিমাণ, স্কেল 1 মানে হচ্ছে সমপরিমাণ, এটা গুণ হয়, গুণ, স্কেলের ভিতরে যে সংখ্যা দেবে সেটা হচ্ছে গুণ হয়, মানে আমার h1 এর যতটুকু সাইজ আছে সেটা গুণ 1 হবে। কথার কথা, h1 এর সাইজ দেওয়া ছিল ধরেন ফন্ট
সাইজ দেওয়া ছিল ধরেন 30 পিক্সেল, কথার কথা, হ্যাঁ 30 পিক্সেল। তাহলে স্কেল 1 দেওয়ার মানে হচ্ছে ওই 30 পিক্সেল 30 পিক্সেলই থাকবে, এর থেকে বড় আর কিছু হবে না, যতটুকু দেওয়া ছিল অতটুকুই থাকবে। সেটা বুঝাইতে পারছি? এখন স্কেল যদি আমি 2 দেই, তার মানে হচ্ছে 2 গুণ বড় হয়ে যাবে, 2 গুণ, 2 গুণ বড় হয়েছে না? কিন্তু সমস্যা হচ্ছে এটা 2 গুণ বড় হতে গিয়ে এটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে, আর একটা এলিমেন্টের উপরে উঠে যাবে। বুঝতে পারছেন? আমরা যখন পজিশন দিয়ে কোনো কিছু সরাইতাম নড়াইতাম, মনে আছে, সে তার জায়গা ছেড়ে দিত, জায়গা ছেড়ে দিত। আর যখন আমরা ফ্লেক্স দিয়ে সরাইতাম নড়াইতাম, ফ্লেক্স দিয়ে আমরা যখন পাশাপাশি আনতাম, তখন কিন্তু জায়গা ছাড়তো না, তাই না? জায়গা কিন্তু ছাড়তো না, সে তার জায়গা ঠিকই ধরে রাখতো। কিন্তু এইখানে সে ট্রান্সফর্ম স্কেলের কাজ হলো বাই ডিফল্ট এই ট্যাগটা বা এই এলিমেন্টটা যতটুকু জায়গা ধরে রাখার কথা, যতটুকু জায়গা ধরে রাখার কথা ততটুকু জায়গা ধরে রাখবে, এর বড় যতটুকু হবে ততটুকু ওভাররাইট হয়ে যাবে। আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরেন এখানে আমি একটা বক্স নিলাম, বক্স, আমি এখানে বক্সটাকে ডিজাইন করি উইথ ধরেন 50 পিক্সেল, হাইটও 50 পিক্সেল, বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিই, ঠিক আছে? এখন রিলোড করি, এই যেটা আসছে, আমি এটাকে এখান থেকে কাট করে এইখানে নিয়ে আসি। খুব ভালো করে বুঝেন, এটা বোঝা জরুরি। ট্রান্সফর্ম স্কেল ট্রু যখন করে দিব, এর মানে হচ্ছে দেখেন, ট্রান্সফর্ম স্কেল ট্রুর মানে হচ্ছে এই ডিপটা যতটুকু ছিল তার 2 গুণ সে বড় হয়ে যাবে। বাট সে কিন্তু আসলে 2 গুণ বড় হবে না, সে যতটুকু ছিল অতটুকুই হবে, কিন্তু অতটুকুটাকে সে ফুলাইয়ে বড় বানাই দেবে। এর মানে হচ্ছে সে যেখানে ছিল, যে জায়গাটায় ছিল, সেই জায়গাটা সে থাকবে, সে 50 পিক্সেল জায়গায় বরাদ্দ করে রাখছে, কিন্তু সেই জায়গা থেকে সে কেমন জানি একটু মানে বড় হয়ে আসে। বিষয়টা অনেকটা ওই যে আমরা আতশ কাজ না কি জানি বলতাম না, ছোট লেখাকে বড় করে দেখা যায়, কি কাজ বলে ওটাকে? হ্যাঁ, আপনারা চিনছেন গ্লাসটা? এক ধরনের মোটা গ্লাস, লেখার উপর ধরে লেখা বড় বড় দেখা যায়। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্লাসটা যখন লেখার উপর দেবেন তখন কি আসলে লেখাটা বড় হয় নাকি দেখা যায় বড়? দেখা যায় বড় না? এখানে সেম তাই হচ্ছে, জিনিস আসলে বড় হয় না কিন্তু দেখা যাচ্ছে বড়। এখন বড় দেখাইতে গিয়ে সে আশেপাশের জিনিসপত্র যা আছে তারপরে মানে সে উপরে উঠে গেছে। এই বিষয়টা বুঝাইতে পারছি ভাই? আচ্ছা আচ্ছা, এখানে এই জিনিসটার সাথে আর একটা জিনিস শেখাই দিই, সেটা হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন বলে একটা কথা আছে। দেখেন এখানে যখন আমি ডাবল করলাম, তার মানে কেমন জানি উইডথটা 50 এর জায়গায় 100 হয়ে গেছে, হাইটটা 50 এর জায়গায় 100 হয়ে গেছে। এখন একটা জিনিস 50 এর জায়গায় যখন 100 পিক্সেল এরকম ফুলে গেল, তাহলে ওই জায়গায় বসে যখন সে ফুলতে গেল, তাহলে 25 এদিকে ফুললো, 25 এদিকে ফুললো, বিষয়টা তাই না? লম্বা লম্বা যখন ফুললো তখন 25 উপরের দিকে ফুললো, 25 নিচের দিকে ফুললো, বিষয়টা তো এরকম। কিন্তু আমরা বলতে পারি যে না, তুমি যে ফুলছো, বড় হয়ে গেছো, সেই বড় হওয়ার স্টার্টিং পয়েন্টটা হবে লেফটে। অর্থাৎ তুমি তো লেফটে 25 আর রাইটে 25 ফুলছিলা, তুমি লেফটের না ফুলে পুরোটাই রাইটের দিকে ফুলো, এটা আমরা চাইলে বলে দিতে পারি। এটা বলার জন্য আমাকে বলতে হবে ট্রান্সফর্ম অরিজিন। আমি বললাম লেফট, ওকে, পাশাপাশি বললাম টপ। এটা কি বুঝতে পারছেন? লেফট এবং টপ, লেফট রাইট থেকে যে কোনো একটা, টপ বটম থেকে যে কোনো একটা। তাহলে দেখেন, এই যে দেখেন ড্রিপটা যেখানে শুরু হয়েছিল তার লেফটের মানে এরিয়াটা সে ধরে রাখছে, টপের এরিয়াটা সে ধরে রাখছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন যতই বড় করেন না কেন, আপনি যদি এখানে 3 গুণও করেন, তাও কিন্তু সে উপরের দিকে আর ফুলবে না, সে কিন্তু নিচের দিকে এবং ডানের দিকে ফুলবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এই ছিল একটা জিনিস, ট্রান্সফর্ম স্কেল। ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি আছে। আচ্ছা, এখানে স্কেলের সাথে সাথে স্কেল এক্স বলে একটা কথা আছে, স্কেল এক্স। বুঝেই ফেলছেন কি হবে? সে শুধু এক্স অক্ষর দিকে ফুলবে, ওয়াই অক্ষতে ফুলবে না। শুধু স্কেল ওয়াই দিতে পারেন, ওয়াই আর এক্সটা বড় হাতে দিতে হয়, তাহলে শুধু ওয়াই অক্ষ থেকে সে ফুলবে, এক্স অক্ষ থেকে সে ফুলবে না। অথবা শুধু স্কেল দিয়ে
এখানে বললেন 0, এখানে বললেন 3, দেখি এটা কাজ করে কিনা। নো, এটা কাজ করবে না, গায়েব হয়ে গেছে পুরো। স্পেস দিয়ে দেখি তো। নো, এটাও কাজ করে না। হ্যাঁ, এটাও কাজ করে না। শুধু স্কেল দিলে আপনার চারিদিকেই ফুলবে, তখন আপনার একটা ভ্যালু ইউজ করতে হবে, এটা চারিদিকে ফুলবে। হ্যাঁ, চারিদিকে ফুলবে। আচ্ছা, ঠিক এমনই ভাবে আর একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় রোটেট। খুব ভালো করে বুঝেন, ট্রান্সফর্মের একটা ভ্যালু হচ্ছে স্কেল, আর একটা হচ্ছে রোটেট। বুঝতে পারছেন? আপনি যদি এরকম নিচের লাইনে আবার লেখেন ট্রান্সফর্ম রোটেট, ধরেন 45 ডিগ্রি, তাহলে কিন্তু এই লাইনটা আর কাজ করবে না, এটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ একই প্রপার্টি যদি দুইবার লেখেন তাহলে নিচেরটা কাজ করে, উপরেরটা কাজ করে না। আপনাকে অবশ্যই এক লাইনে লিখতে হবে। এখানে আমি বলে দিই 45 ডিগ্রি। ওকে, তো রোটেট মানে হচ্ছে এই যে ঘুরে যায় জায়গায়। আমি এটাকে স্কেলটাকে 1 করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, 1-ই থাকুক। এই যে ঘুরে গেছে। আমি বোঝার ক্ষেত্রে একটু মার্জিন লেফট করি, মার্জিন লেফট 100 পিক্সেল করে দেই। দেখছেন ঘুরে গেছে এটা 45 ডিগ্রি। আপনি যদি এখানে ধরেন 60 ডিগ্রি করে দেন, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি ঢুকে গেছে। আপনি যা ইচ্ছে সেটাকে এরকম ঘুরাইতে পারেন। এই রোটেট এটাই কাজ করে। এছাড়া আরো কিছু প্রপার্টি আছে, আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় এই দুইটা প্রপার্টি, স্কেল এবং রোটেট। আর একটা আছে স্কিউ, আছে একটা প্রপার্টি। এখানে দেখেন, এখানে যদি আমি একটা আচ্ছা, কন্ট্রোল ইন্টার চাপি, কন্ট্রোল স্পেস, একটা স্পেস চাপ দিয়ে কন্ট্রোল স্পেস চাপি, তাহলে সাজেশন গুলো দেখাবে। যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 3D, হাবল তাবল, অনেক কিছু আছে এখানে। ঠিক আছে? কি প্রেসপেক্টিভ, এটা হচ্ছে আপনার 3D অ্যানিমেশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। 3D অ্যানিমেশনের ক্ষেত্রে রোটেট, রোটেট 3D, হাবল তাবল অনেকগুলো আছে এখানে। যে স্কিউ আছে, স্কেল ওয়াই, স্কেল এক্স, এগুলো আছে। হ্যাঁ, ট্রান্সলেট, এটা আমরা পারি। ট্রান্সলেট 3D খুব একটা ব্যবহার হয় না, আর অনেক কিছু আছে এখানে। তো এখানে স্কিউটা লাগে না কাজে খুব একটা, স্কিউটা খুব একটা কাজে লাগে না। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমি দেখাচ্ছি না, শুধু ভ্যালু দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন কি হয়। ওকে, তো ট্রান্সফর্মে দুটো ভ্যালু আমরা পাইলাম, ট্রান্সফর্ম অরিজিনটা পাইলাম। এবার আসেন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ধরেন আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ, আর এখানে হ্যাশ, আর এখানে আছে ক্লিক মি, ক্লিক মি। হ্যাঁ, এরপরে আমি এখানে এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলাম, ধরেন একটা উইথ করে দিলাম, 100 পিক্সেল থাক। একটা হাইট করে দিলাম, 100 না দিয়ে ধরেন 40 পিক্সেল। উইথ হাইট দিলাম আর কি। হ্যাঁ, আর কি করা যায় বোঝার খাতিরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা করে দিই ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে ডিসপ্লে ফ্লেক্স করি, যেমন লেখাটা মাঝখানে আনতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট। অনেক কিছু করলাম আর কি। আসছে। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি যেন আমাদের ধরতে সুবিধা হয়। আসছে, খুব ভালো কথা। এখন এই যে ক্লিক মি, এইটাকে আমি গায়েব করে ফেলবো, এটাকে আমি দেখাইতে চাই না, দেখাবো না। যখন আমি মাউস এখানে নিব তখন দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। এটা করতে চাই, বুঝেন নাই মনে হয়, এটা করতে চাই। তাহলে আপনি যদি ডিসপ্লে নান করেন, ওকে, ভালো কথা, ডিসপ্লে নান করলেন, গায়েব হয়ে গেল। এখন কাকে হোভার করলে এটা দেখা যাবে? অ্যাঙ্করটাকে হোভার করলে, আচ্ছা দেখি তো,
অ্যাঙ্করটাকে হোভার করলে ডিসপ্লে ব্লক হবে, বিষয়টা এরকম। অ্যাঙ্করটাকে হোভার করলে ডিসপ্লে ব্লক হবে, তাই তো? না স্যার, অ্যাঙ্করটা তো নাই, এখানে গায়েব হয়ে গেছে। কেন আমরা এই কাজ করতে যাবো? এটা তো সুন্দর না। আচ্ছা, নাই, হারাই গেছে না? আচ্ছা, হারাই যাবে, এটা নিয়ম, হারাই যাবে। হ্যাঁ, অনেক সময় এরকম সিচুয়েশন আমাদের ঘটবে, এরকম সিচুয়েশন ঘটবে, তখন আমাদেরকে আর ডিসপ্লে নিয়ে কাজ করা যাবে না। যখন আমাদের কাজ করতে হবে হচ্ছে কি জানি, অপাসিটি নিয়ে কাজ করতে হবে। অপাসিটি, অপাসিটি মানে হচ্ছে স্বচ্ছ হয়ে যাওয়া, কোনোটা জিনিস স্বচ্ছ হয়ে যাওয়া, হ্যাঁ, কাচের কালার হয়ে যাওয়া। তো অপাসিটিটা হচ্ছে 0 থেকে 1 এই ভ্যালুর ভিতরে কাজ করে। যদি 0 দেন একেবারে গায়েব, আর যদি 1 দেন পুরোটা থাকবে, আর যদি 0 সামথিং কিছু একটা দেন তাহলে সেই রেশিও অনুযায়ী দেখা যাবে। ধরেন আমি এখানে 0.5 দিলাম, তার মানে অর্ধেক পরিমাণ দিলাম, তাই না? এতটুকু যখন দিব, এই দেখেন ঝাপসা হয়ে গেছে না? ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে এটাকে আমি একটু বন্ধ করে রাখি, ঝাপসা হয়ে গেছে। এখন আমি যদি ধরেন 0.1 দেই, একেবারে ঝাপসা হয়ে যাবে, অনেক কম দেখা যাবে, অনেক কম। আমি যদি এখন একদম 0 করে দিই তাহলে একদম দেখা যাবে না, পুরো চলে যাবে, তাই তো? দেখেন, খুব ভালো করে দেখেন, চলে গেছে, কিন্তু সে কিন্তু জায়গা ধরে রাখছে। এই যে আলামতটির পাওয়া যাচ্ছে, জায়গা ধরে রাখছে না? জায়গা ধরে রাখছে। যেহেতু জায়গা ধরে রাখছে, আমরা এখানে এসে বলতে পারি ভাইজান অপাসিটি তুমি হয়ে যাও 1। এই যে চলে আসছে। ক্লিয়ার? সবাইকে বুঝছেন বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক জায়গায় ব্যবহার হয়, এটা অপাসিটিটা অনেক জায়গায় ব্যবহার হয়, এই সিস্টেমে ব্যবহার হয়। হ্যাঁ, তো এখন এটার বাহিরেও অনেক কিছু আমাদের ব্যবহার করা লাগতে পারে, এটা ছাড়াও অনেক কিছু ব্যবহার করা। যেমন ধরেন, কথার কথা, আমি এখানে যদি অপাসিটি মানে এখানে হোভার করলে তো আসছে, বেশ ভালো কথা। আমি অপাসিটি ব্যবহার করব 0, কিন্তু এইখানে আমি এটাকে মানে একদম মানে গায়েব রাখতে চাই, ডিসপ্লে নাম করলে যেরকম হয় না সেরকম করে রাখতে চাই। এরকম সিচুয়েশন আমাদের পড়বে, এরকম সিচুয়েশন আমাদের আসবে যে আমরা অনেকটা ডিসপ্লে নানের মতো করতে চাই, মাগার ডিসপ্লে নাম দিয়ে করব না, অন্যভাবে করতে হবে। কেন? এটা আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মতো করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলেন করি একটা কিছু। আমি এখানে কয়েকটা একদম উপরে যাই, হ্যাঁ, H1 এর উপরে, হ্যাঁ H1 এর উপরে। এখানে আমি ধরেন হেডার নামে একটা ট্যাগ নিলাম, এরপরে একটা ন্যাপ নামে একটা ট্যাগ নিলাম, এর ভিতরে একটা ইভেল নিলাম, এলআই নিলাম, এ নিলাম। বললাম যে ধরেন হোম, এবার ধরেন ব্লগ, আর এখানে ধরেন গ্যালারি, ইত্যাদি ইত্যাদি। বা ব্লগের জায়গা ধরেন আমি বললাম যে ব্লগ ক্যাটাগরি, তো চলে আসবে সুন্দরভাবে, এই যে চলে আসছে। কিন্তু ওই অ্যাঙ্কর ট্যাগের কারণে ঝামেলাটা হয়েছে। তা আমরা অ্যাঙ্কর ট্যাগ এভাবে না দিই, আমি একটা ক্লাস দিয়ে দিই, বললাম যে টেস্ট, আর এইখানে এবং এইখানে এ বাদ দিয়ে বললাম টেস্ট। ঠিক আছে না? ব্যাস, এটা এটার মতো করে থাক, উপরেরটা উপরেরটার মতো করে থাক, কোনো অসুবিধা নেই। এখন এইটা দিয়ে আমরা একটা মেনু বানাবো, একটা সুন্দর করে একটা ন্যাপ বার বানাই, দেখি তো পারি কিনা। তো আমরা একদম ফার্স্টে ওয়াল সিলেক্টর, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজ এবং বর্ডার বক্স, কত সুন্দর দিয়ে দিচ্ছে আমাদেরকে, করে রাখি। এরপরে ইমেল কে আমি লিস্ট স্টাইল নান করে দিই, সরি, হ্যাঁ এটাই তো। আবার অ্যাঙ্কর ট্যাগকে আমরা
টেক্সট ডেকোরেশন নান, কালার দরকার নাই, এটা এভাবে করে রাখি। ওকে, ভালো কথা। এবার ধরেন আমি এখানে হেডারকে ডিজাইন করি, খুব ভালো করে বুঝেন হ্যাঁ কি করতে চাচ্ছি আমরা। চলে আসছে। এবার আমরা হেডারকে নিয়ে একটু কাজ করার ট্রাই করে দাও। হেডার, এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। কালার দিই ধরেন, বা এটা না দিয়ে ধরেন এরকম একটা কালার দেই। আর ধরেন প্যাডিং দেই উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, সমস্যা নেই। দেখি কি আসে। খারাপ না, মোটামুটি চলে তাই না? মার্জিন বটম ধরেন 100 পিক্সেলে করে দিয়েছি, একটু নিচে নামে আসো। এবার এই মেনুটাকে আমি বাম পাশেও থাকতে পারে ডান পাশেও, আমি বাম পাশে রাখি, মেনুটাকে বাম পাশে রাখি। তা এখন মেনুর ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে ইভেল আছে, ন্যাব, ন্যাবের ভিতরে ইভেল। হ্যাঁ, তো হেডারের ভিতরে আছে ন্যাব, ন্যাবের ভিতরে আছে ইভেল। তা আমি এখানে ধরি হেডার, তার ভিতরে আছে ন্যাব, তার ভিতরে ইভেল, স্পেলে ফ্লেক্স। ওকে, এতটুকু থাক। আসছে। এরপরে আর কি আছে ভিতরে, ধরেন এরপরে এলআই গুলো আছে, এলআই গুলোকে ডিজাইন করি তো একটু দেখি। ধরেন আমি মার্জিন করে দিই উপরে নিচে 0, ডানে বামে 10 পিক্সেল। আসছে, খুব সুন্দর আসছে। এরপরে ধরেন অ্যাঙ্কর ট্যাগকে নিয়ে একটু ডিজাইন করি। অ্যাঙ্কর ট্যাগ ডিসপ্লে ব্লক, কোনো অসুবিধা? যেন পুরো জায়গা জুড়ে আসে। ডিসপ্লে ব্লক, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে। কালার যা দিছে তাই আমার খুশি। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, ভালো কথা। আমরা একটা ট্রানজিশন দিলাম, অল ইজ 0.3 সেকেন্ড, খুব ভালো কথা। এবারে যখন হোভার করা হবে, দেখেন কত সুন্দর বলে দিচ্ছে আমাদেরকে। এটা লাগবে না, শুধু কালারটা চেঞ্জ হবে। পাশাপাশি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এটা থাক ব্যাকগ্রাউন্ড কালার, আর কালারটা ধরেন সাদা সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ঠিক আছে। দেখি সব ঠিক থাকলে আমাদের মোটামুটি একটা মেনুর মতো হয়ে যাবে। মাশাআল্লাহ, একেবারে খারাপ না। কিন্তু আমরা একটা কাজ করি, এই বাম পাশে এটাকে মার্জিন না দিয়ে প্যাডিং দিয়ে কাজ চালাই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এলাইকে যে মার্জিন দিয়েছিলাম না, এলাইকে মার্জিনটা উঠাই দিই, উঠাই দিয়ে অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল করে দিই, ডানে বামে করে দিই ধরেন 20 পিক্সেল, দেখতে ভালো লাগবে। দেখতে এটা ভালো লাগতেছে না? এবার সুন্দর। এবার আমি কি করব, এবার আমি সাব মেনু তৈরি করব। সাব মেনু চেনেন? ধরেন ড্রপ ডাউন মেনু, এখানে কি আছে আল্লাহ জানে। এই যে এগুলো, এই যে এগুলো বানাবো, ঠিক আছে। এই যে এগুলা, এই যে এগুলো, এগুলো বানাবো, ঠিক আছে। তো এগুলো বানানোর জন্য ধরেন আমি ব্লক ক্যাটাগরির ভিতরে এর নিচে কিছু আমি সাব মেনুর মতো বানাবো, ভালো কথা। যেখানে সাব মেনু বানাবেন, যার ভিতরে সাব মেনু, ধরেন এই ব্লক ক্যাটাগরির ভিতরে আমি বানাবো, তাহলে এই যে এলআই, সে এলআই যেখানে শেষ, ঠিক তার আগে এলআই যেখানে শেষ, এই যে অ্যাঙ্কর ট্যাগের পরে, অ্যাঙ্কর ট্যাগের পরে এলআইটা যেখানে শেষ, সেখানে আরেকটা ইভেল নিতে হবে, এরকম। আমাকে যা দিয়ে দিয়েছে সেটাকে আমি নিয়ে নিলাম খুশি মনে। বুঝছেন ভাই? এলআই যেখানে শেষ, ঠিক তার আগে নতুন করে একটা লিস্ট বানাইতে হবে। এখন দেখেন এতটুকু তো বানাইলাম, এতটুকু বানাইলে কিন্তু অনেকগুলো ঝামেলা তৈরি হবে। কি ঝামেলা? এখন এই যে ইউএলটা, এই ইউএল মানে কি, এই হেডারের ভিতরে যতগুলো ইউএল আছে সবগুলো ইউএল, হেডারের ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে যতগুলো ইউএল আছে সবগুলো ইউএল, তার মানে এই ইউএলটাও ধরছে। এই ইউএলটা যখন ধরছে, তখন
এটাও কি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে না? সবাই কেন যাবে না? ইমিডিয়েট প্যারেন্ট না হওয়া তো দরকার নেই, এটা তো আমি ইমিডিয়েট প্যারেন্ট বলি না কোনো কিছু। হেডারের ভিতরে যখন ন্যাবের ভিতরে যখন ইভেল, তার মানে কি দুনিয়ার সব ইভেল না? ইমিডিয়েট ইভেল তো না, সব ইভেল। যখন আমি বললাম তখন দেখেন পরের যে লিস্ট গুলা সেগুলো এই যে পাশাপাশি চলে আসছে, আর এটাকে এই যে কত বড় বানায় দিয়েছে। এটা একটা বিপদ না? আমি তো চাচ্ছি যে শুধুমাত্র ন্যাবের ভিতরে প্রথম যে আইটেমটা, ন্যাবের ভিতরে প্রথম যে ইভেলটা, ঠিক আছে, প্রথম ইভেলটা সেটা হোক, সেটা আপনার ডিসপ্লে ফ্লেক্স হোক, অন্যগুলোর ডিসপ্লে ফ্লেক্স হওয়ার দরকার নেই। তাহলে দেখেন আমরা এখানে এভাবে বলতে পারি কিনা, @of ফার্স্ট চাইল্ড, এই ইভেলের যে ফার্স্ট চাইল্ড, সেই ফার্স্ট চাইল্ডটা ডিসপ্লে ফ্লেক্স হোক, আদার্স গুলা ডিসপ্লে ফ্লেক্স হওয়ার দরকার নেই। সলিউশন হইলো? বুঝতে পারছেন? অর্থাৎ এই ন্যাবের ভিতরে যে ইভেলটা ফার্স্ট চাইল্ড হবে, প্রথম চাইল্ড, অর্থাৎ এই ইভেলের নিচে যদি আরেকটা ইভেল থাকতো, এখানে আরেকটা ইভেল থাকতো, তার নিচে যদি আরেকটা ইভেল থাকতো, বুঝতে পারছেন? এরকম এরকম অনেকগুলো ইভেল যদি থাকতো, তাহলে এই প্রথমটাকে সে ধরবে, শুধু প্রথমটাকে সে ফ্লেক্স করবে, আদার্স গুলোকে সে ফ্লেক্স করবে না। সবাইকে ধরতে পারছেন? আচ্ছা, কিন্তু এটা লেখাটা আসলে মানে লজিক্যাল না, কাজ করছে কিন্তু লজিক্যাল না। কেন লজিক্যাল না? কারণ ফার্স্ট চাইল্ড বলতে বোঝায় কি, যে এখানে অনেকগুলো চাইল্ড আছে, তার ভিতরে প্রথম চাইল্ডটাকে আমি ধরলাম, এটা বোঝায় না? কিন্তু আসলে আমাদের টার্গেটটা হচ্ছে এই যে ন্যাবের ভিতরে ইমিডিয়েট যে ইভেলটা আছে, সেই ইভেলটাকে ধরা। এই যে ইমিডিয়েট চাইল্ডের একটা কনসেপ্টে চলে আসছে। সবাই কি ধরতে পারছেন বিষয়টা? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ন্যাবের ইমিডিয়েট যে ইভেলটা, ঠিক সেই ইভেলটাকে ধরা, অন্য ইভেলটাকে ধরা আমাদের উদ্দেশ্য না। এবার বুঝছেন ভাই? আল্লাহ জানে বুঝছেন কিনা। হ্যাঁ, না, ফার্স্ট চাইল্ড তো ইমিডিয়েট, ফার্স্ট চাইল্ড বললে তো আপনার মানে এই বিষয়টা বোঝেন, দুটো কিন্তু কনসেপ্ট অনেকটা সেম। আমি যদি ধরেন এখানে ন্যাপ কথাটা বাদ দিয়ে দিতাম, শুধু ইমেল বলতাম, তাহলেও কি এই ফার্স্ট চাইল্ড কাজ করবে না? সে তখন ইমেল এর লিস্টটাকে খুঁজবে, যে এখানে অনেকগুলো ইমেল আছে, তার ভিতরে প্রথম ইমেলটা, এখানে মনে করেন ভাই বোনের আকারে অনেকগুলো ইমেল আছে, তার প্রথমটা এটা ধরবে। বুঝতে পারছেন? আর এখানে উদ্দেশ্য হচ্ছে আমার এই ন্যাবের ইমিডিয়েট ইমেল চাইল্ডটা ধরা উদ্দেশ্য, ঠিক আছে? যে ন্যাবের ভিতরে অনেক ইমেল থাকতে পারে, ডিপলি অনেক নেস্টেড করা, মানে ডিপলি অনেক ইমেল থাকতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ন্যাবের ভিতরে ইমিডিয়েট চাইল্ড হিসেবে যে ইমেলটা আছে সেটাকে ধরা। ইমিডিয়েট চাইল্ড ধরার জন্য আমরা কিভাবে ধরতে পারি বলেন তো? ইমিডিয়েট চাইল্ড ধরার জন্য আমি এটাকে একটু উপরে নিয়ে আসি, এটাকে বাদ দেই। আচ্ছা, আমি একটা কাজ করি, এই পুরোটাকে ধরে এইখানে আলাদাভাবে ইমেলটা ধরি, এখানের ভিতরে পেস্ট করে দিই, সামান্য একটু রিডিজাইন করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ইমিডিয়েট চাইল্ড ধরার সিস্টেম হচ্ছে এইভাবে। প্রথমে প্যারেন্ট ধরবেন, এরপরে এই যে চাইল্ড ছিল না, সে চাইল্ডের আগে আপনি একটা কষ্ট করে এরকম সাইন দিয়ে দেবেন, বুঝে আসছে? এই সাইনটা দিয়ে দেবেন, এই সাইন মানে হচ্ছে ন্যাবের সব চাইল্ড না, বরং ইমিডিয়েট চাইল্ড। বিষয়টা ক্লিয়ার ভাই সবার কাছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সাইনটা যদি আমি ব্যবহার করতে চাই এইখানে, তাহলে আমাদেরকে এটাকে কাজ করবে কিনা আমি জানি না, শিওর না, দেখি তো কাজ করে কিনা। এইভাবে কাজ করবে, দেখি তো।
ফ্লেক্স। সরি কথা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো, এটা এখানে এটার আগে আসার কথা। আচ্ছা, এভাবে কাজ করবে না, এটাকে এভাবে কাজ করাইতে হবে, এখানে এখানে কাজ করাইতে হবে, ঠিক আছে? এখানে আমাকে বলতে হবে ইউএল, ইউএলটা আলাদাভাবে লিখতে হবে, ওকে? ডিসপ্লে ফ্লেক্স, এবার কাজ করবে। ইমিডিয়েট ইউএল আলাদা একটা ডিজাইন, পরের ইউএল আলাদা ডিজাইন। পারা গেছে? সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, দেখেন তাহলে শুধুমাত্র ফ্লেক্সের কনসেপ্টটা ইমিডিয়েট প্যারেন্টে পাইলো, বাকিগুলো এখানে পেয়ে গেল। ওকে, খুব ভালো কথা। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় আমি ইউএলটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, এরকম একটা কালার দিয়ে দিলাম। সবগুলোতে পেয়ে গেল। এখন প্রথম যে ইউএলটা সেটাকে তো কালার দেওয়া আমার উদ্দেশ্য না, প্রথম ইউএলটাকে কালার দেওয়ার দরকার আছে, প্রথম ইউএলটার দরকার নেই। আমি প্রথম ইউএলটাকে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। কেন পাচ্ছে না? ও সরি, ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট না, এটাকে ভিন্ন একটা কালার দিতে হবে। না, ট্রান্সপারেন্ট তো স্বচ্ছ মানে নাম এসে কাজ করবে না। না, আমি এখানে যদি হোয়াইট করে দিই, কি ব্যাপার? কত ঝামেলা করতে হয়, বহুত ঝামেলা করতে হয়, বুঝছেন? আগে লেখার কারণে নিচেরটাকে সে রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে? এই যে এবার কাজ করে নাই, বাকি এভাবে যখন দিলাম তখন কাজ করতেছে, এই যে, ঠিক আছে? এটাকে পরে লেখাটাই ভালো। আচ্ছা, কমন যেগুলো যেগুলো সব জায়গায় কাজ করবে সেগুলো আমরা কোথায় লিখি? আগে লিখি না পরে লিখি? যেগুলো কমন, যেটা সব জায়গায় কাজ করার কথা, সেটাকে আমরা আগে লিখি, আর যেগুলো একটু স্পেশালাইজ সেগুলোকে আমরা পরেই লিখি, বুঝতে পারছেন? তো এটা কাজ করছে, এটাও মোটামুটি কাজ করছে, খুব ভালো, খুব সুন্দরভাবে কাজ করছে, কোনো অসুবিধা করেনি। এখন দেখেন, এখন আমাদের কাজ হলো যে এই যে পুরাটা যে সেকশনটা, পুরা যে ইভেলটা, খুব ভালো করে বুঝেন, এই যে পুরা ইভেলটা, বুঝতে পারছেন? এই পুরা ইভেলটাকে আমাদেরকে এখন একটু ভিন্ন সাথে ডিজাইন করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, এই জিনিসটা একটু কঠিন মনে হইতে পারে, এটাকে আমি এভাবে না করে অন্যভাবে করি। এতটুক থাক, এতটুক আগের মতোই থাক, থাক, সমস্যা নেই। হ্যাঁ, এখানে এসে আমি আরেকটা ডিজাইন করব। আমি একটা কমেন্ট করে রাখি যে সাব মেনু। দেখেন আমার সমস্ত সাব মেনু আছে কোথায়? ইউএল এর ভিতরে যে ইউএল সেগুলা, ইউএল এর ভিতরে যে ইউএল গুলা সেগুলো তো আমার সাব মেনু। এই ইউএল এর ভিতরে যে ইউএল গুলা সেগুলো তো আমার সাব মেনু না। ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে ইউএল, আমি শর্টকাট লিখলাম যে ইউএল এর ভিতরে ইউএল। সমস্যা আছে? ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে ইউএল, আমি একবারে বললাম ইউএল এর ভিতরে ইউএল। সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই ইউএল এর ভিতরে যে ইউএল গুলো আছে সেগুলো তো আমার সাবমেনু হবে। তাহলে দ্বিতীয় যে সাবমেনু সেটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এবার আপনাদের কনফিউশন আরো একটু কম হবে না? প্যাচটা একটু কম লাগতেছে না? তাহলে উপরেরটা আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকারই নেই, যা আছে তেমন থাক। সরি, এখানে আসি, যেটা দেওয়ার দরকারই নাই। প্রথম যে ইউএলটা, প্রথম যে ইউএল গুলা সেগুলো আমার ব্যাকগ্রাউন্ড দরকারই নেই, শুধুমাত্র আমাদের পরে যে ইউএল গুলো সেগুলোতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। এবার আসেন, এখানে মজার কাহিনী আছে, খুব মজার কাহিনী আছে। দেখেন বুঝেন কিনা, আশা করি বুঝবেন। এই যে দ্বিতীয় যে ইউএলটা, দ্বিতীয় ইউএল মানে এটা হচ্ছে আমার সাব মেনুর ইউএল যেগুলা, এটাকে বলবো ভাইজান তুমি পজিশন অ্যাবসলিউট হয়ে যাও,
টপ থেকে তুমি 100% হয়ে যাও, আর লেফট থেকে তুমি 0 হয়ে যাও। এটাকে পজিশন অ্যাবসলিউট করলাম। এখন রিলেটিভ করব কাকে? কাকে কেন্দ্র করে এটাকে আমি নাড়াচাড়া করব? এটার প্যারেন্টকে ধরে, তাই না? তাহলে এটার প্যারেন্টকে এলআই। এই এলআই কোন এলআই? ন্যাবের ইমিডিয়েট ইভেল, তার ভিতরে এলআই। হ্যাঁ, দেখেন, ন্যাবের ইমিডিয়েট ইভেল, তার ভিতরের এলআই, যে কোনো এলআই, অনেকটার ভিতরে আপনার ইভেল থাকতে পারে, এটার ভিতরে থাকতে পারে, এটার ভিতরে থাকতে পারে। আমি সবগুলো এলআই কে ধরলাম। ন্যাবের ভিতরের প্রথম যে ইভেল, তার ভিতরের যতগুলো এলআই আছে সবগুলো পজিশন রিলেটিভ হয়ে থাকুক। সবাই বুঝছেন? ন্যাবের ভিতরে ইমিডিয়েট ইভেল কে ধরছি এভাবে। এখন এখানে যদি আমি বলি এলআই, তাহলে ইমিডিয়েট ইভেল এর সবগুলো এলআই কে ধরে ফেলবে না? এটাকে করে দিলাম ভাইজান, তুমি হয়ে যাও পজিশন রিলেটিভ। কোন অসুবিধা? দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আবার ধাক্কা দিয়ে এই জায়গার মধ্যে চলে আসবে, আর এটাও সুন্দর হবে, এই যে জায়গার মতো চলে আসছে। কোন অসুবিধা? সবাই বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, এখন এইগুলো কি দেখা যাওয়াটা সুন্দর? আমি এটা দেখা যাইতে দিব না। আমি যখন এই প্যারেন্টটা হোভার করব তখন ভিতরে চাইল্ড গুলো বের হয়ে আসবে, এটাই তো। প্যারেন্টটা যখন হোভার করব ভিতরে চাইল্ড গুলো বের হয়ে আসবে। তাহলে এবার আসেন কতগুলো কাজ দেখাই, অনেকগুলো কাজ দেখাই। প্রথমত, আমার দ্বিতীয় চাইল্ড গুলো দেখা, মানে দ্বিতীয় চাইল্ড গুলো নর্মালি দেখা যাবে না। হ্যাঁ, অর্থাৎ আমার সাবমেনু গুলো নর্মালি দেখা যাবে না, হোভার করলে দেখা যাবে। তার মানে সাবমেনু গুলোকে আমার একটা ট্রানজিশন দেওয়া উচিত। অল ইজ 0.3 সেকেন্ড, বুঝছেন? কারণ সাবমেনুটাই কিন্তু একবার গায়েব হবে, আবার দেখা যাবে। চেঞ্জ কিন্তু সাবমেনুর ভিতরে হবে। ট্রানজিশন দিয়ে দিলাম, খুব ভালো কথা। বাই ডিফল্ট সাবমেনুকে ডিসপ্লে নান করে দিলাম, ডিসপ্লে নান করে দিলাম। মাশাআল্লাহ, এটা গায়েব হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখন এই যে একটা এলআই, এগুলো তো তিনটে এলআই, তিনটে এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তাই না? এই যে দ্বিতীয় এলআই, এই এলআই এর ভিতরেই তো আমার সাবমেনুটা আছে। তার মানে আমি এলআই কে যদি হোভার করি তাহলে ভিতরে ইভেলটাকে ইজিলি ধরতে পারি। বুঝছেন কিনা? প্যারেন্ট হিসাবে প্যারেন্টকে হোভার করে চাইল্ডকে ধরা যায় না? ধরা যায় কিন্তু। অর্থাৎ আমি এই এলআই এর উপরে যখন কার্সর নিয়ে যাব, তখন এই এলআই এর ভিতরে যদি কোনো ইভেল থেকে থাকে সেগুলো যেন বের হয়ে আসে। খুব সহজ না? তাহলে এই এলআইটাকে ধরি। এলআই কোথায় আছে? এই যে এখানে আছে না? এখানে আছে তো? আচ্ছা, এখন এইখানে এখানে এসে আমি যদি এভাবে কাজ করি, হোভার হোভার করলে ঠিক তার ভিতরে যদি কোনো ইভেল থেকে থাকে, ডিসপ্লে সেটা ব্লক হয়ে যাবে। দেখেন তো বুঝলেন কিনা? খুব ভালো করে বুঝেন। আমি যখন এই এলআই কে হোভার করব, এলআই কে হোভার করব, তখন তার ভিতরে যদি ইভেল থেকে থাকে তাহলে সেই ইভেলটাকে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এখানে ইমিডিয়েট না দিলেও চলে, ইমিডিয়েট না দিলে বোঝাবে তার চাইল্ড হিসেবে কোনো ইভেল থাকলে সেটা যেন বের হয়ে আসে। চাইল্ড হিসেবে তো আমরা একটা মাত্র ইভেলই দিব, এখানে তো মাল্টিপল ইভেল দিব না। ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এটা কাজ নাও করতে পারে, দেখি তো কাজ করে কিনা। করছে। যদি কাজ না করতো তাহলে আমরা যেটা করতাম, এটাকে কপি করে নিচে নিয়ে আসতাম, তাহলে কাজ করতো। ঠিক আছে? মানে এখানে নর্মালি কাজ করছে, কোনো অসুবিধা নাই, কারণ এখানে সিলেক্টরটা একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে। খুব ভালো কথা। এখন দেন ওই বাড়াই দেন, সমস্যা কোথায়? এটাকে উইথ দিলে তাই করেন। উইথ যেহেতু পজিশন করছেন সেহেতু উইথ 100% করাই যায়। সমস্যা মনে হয়েছে? আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি, আমি ধরেন এখানে 1 সেকেন্ড দিই তো, ট্রানজিশন 1 সেকেন্ড, ট্রানজিশন 1 সেকেন্ড। আমার কাছে মনে হচ্ছে ট্রানজিশনটা কাজ করতেছে না। কাজ করতেছে? কাজ করার কথা না, কারণ ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নানে কখনোই ট্রানজিশন কাজ করে না। বুঝাইতে পারছি? কোনটা?
না, ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক দিলে জীবনট আপনার ট্রানজিশন কাজ করবে না, এটা মাথায় রাখবেন। ওকে, এখন ট্রানজিশন দিয়ে মানে ডিসপ্লে দিয়ে আমরা ফেল, ডিসপ্লে দিয়ে আমরা পারলাম না, ভালো কথা, ডিসপ্লে দিয়ে আমরা পারলাম না। এখন এখানে আমরা যেটা করতে পারি, অপাসিটি নিয়ে কাজ করতে পারি। অপাসিটি 0 আর এখানে করে দিলাম অপাসিটি অন। ওই একটু আগে দেখলাম অপাসিটি, এখন দেখবেন কাজ করবে। এই যে কাজ করে এবার ট্রানজিশন, মার সমস্যা আছে। সমস্যা কি জানেন? এই যে দেখেন সমস্যা, এই যে দেখেন সেই বেচারা কিন্তু জায়গা ধরে বসে আছে, বসে আছে না জায়গা ধরে। এখন তাকে বলবো যে তুমি জায়গাও ছেড়ে দাও, অনেকটা ডিসপ্লে রানের মতো হয়ে যাও। তখন আমাকে আরেকটা প্রপার্টির সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে অপাসিটি 0 যেখানে দেবো সেখানে ভিজিবিলিটি হিডেন বলে একটা কথা আছে। ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন। আর যেখানে অপাসিটি 1 করব সেখানে বলবো ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবল। বুঝতে পারছেন? একদম মানে ইংলিশ শব্দার্থের মতো কাজ করে এটা আর কি। এখন রিলোড করেন, এখন নিচেতে গোতা মারেন, দেখেন দেখা যাচ্ছে না, জায়গা ছেড়ে দিচ্ছে না পুরো, কিন্তু আবার এখানে ক্লিক করেন কাজ করতেছে। মানে যে একটা বাংলা একটা প্রবাদ আছে না, সাপও মারবো লাঠিও ভাঙবে না, আমরা সেই কাম করলাম। আমাদের ট্রানজিশনে কাজ করাবো, আবার জায়গাও সে ধরে রাখবে না। শুধু ভিজিবিলিটি দেখি তো, কাজ করার কথা, শুধু ভিজিবিলিটি দিলে কাজ করার কথা, কাজ করার কথা। এই দেখেন, ওই দেখেন কি ঝামেলা করে। ট্রানজিশনের জন্য না, শুধু ভিজিবিলিটি দিলে এই সমস্যাটা থেকে যায়। হ্যাঁ, ভিজিবিলিটি দিলে ট্রানজিশনের সমস্যাটা থেকে যায়। শুধু ভিজিবিলিটি কখনোই ব্যবহার করবেন না, ভিজিবিলিটি ব্যবহার করে সাধারণত অপাসিটির সাথেই। তাহলে আমরা মোটামুটি একটা মেনু বানানো শিখলাম না? মেনু, সাব মেনু পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, এবার আসেন আমরা এইখানে কিছু কাজ দেখি, সিম্পল কিছু কাজ দেখি। আচ্ছা, এই বেচারা এরকম মাথার উপর এসে বসে আছে, এটা ভালো লাগতেছে না, ও জানি। এই যে এটা টপের জায়গা বটম করে দিই, বটম, উপরের দিক দিয়ে বাঁকা হয়ে থাকা, আমার কোনো আপত্তি নেই। এ, বন্ধই করে দিই এটাকে, তা ওঠে না। কি করা যায় এটাকে? থাকা, ওরা নিয়ে পাকনাম করতে গেলাম না। আমি এখানে ফর্মটা দিলাম, ফর্ম নিয়ে মার্জিন ড্রপ করে দিলাম 100 পিক্সেল। ওই যে বলে না যে গ্যাঞ্জাম লাগছে, ওর থেকে দূরে থাকাই ভালো, আমরা দূরে দূরে চলে আসলাম। আচ্ছা, এবার আমরা এই যে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র পাসওয়ার্ড, কখনো কখনো সিচুয়েশন এরকম আপনার পড়বে, সেটা হচ্ছে যে এই যে ইনপুট গুলা, এই ইনপুট গুলো আপনাকে একটু অন্যভাবে ধরা লাগতে পারে, একটু অন্যভাবে ধরা লাগতে পারে। ঠিক আছে, এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বিষয় আছে। এটা যখন আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন দেখবো যে এগুলো আসলে অনেক মানে প্রয়োজনীয়, এটা আসলে লাগে। যেমন ধরেন আমি ইনপুট গুলোকে ধরবো, এটা আমরা দেখাইছি আপনাদের, ইনপুট গুলোকে ধরবো ওই সমস্ত ইনপুট যার টাইপ হচ্ছে টেক্সট, দেখাইছিলাম না এটা? তাহলে তো দেখানো হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর। ঠিক আছে, ওকে। তো এইটা আপাতত এতটুকু দেখেন, অ্যাট্রিবিউট সিলেক্টরটা। আর আমরা দেখলাম হচ্ছে এই যে ইমিডিয়েট চাইল্ড ধরার জন্য যে সিলেক্টরটা, এই দুইটা জিনিস নিয়ে মোটামুটি একটু গবেষণা করেন। এরপর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে থাকবো, আর জাভাস্ক্রিপ্টের মানে সিএসএস এর একটু অ্যাডভান্স জিনিসপত্র দেখার চেষ্টা করব। ক্লিয়ার ভাই? একসঙ্গে অনেক কিছু দেখালে পরে চাপ হয়ে যাবে, নিতে নিতে কষ্ট হবে। খুব ভালো, এবার চলেন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ আরম্ভ করি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজ করি, এইখান থেকে ধরি এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ চেপে সবগুলোকে কমেন্ট করে ফেললাম। আপনারা এটাকে আনকমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। থাক, এখানে ফাঁকা করে ফেললাম যেন কোনো কিছু আমাদের চোখের সামনে না থাকে। এবার জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। এটা আটো সাটো হয়ে বসতেছে সবাই। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট হচ্ছে দুনিয়ার সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? এর থেকে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার নজরে খুব কম আছে। আরে না, এটা হচ্ছে পিএসপি এ কাম করে। পিএসপি যদি আপনার 1000 লাইন কোড করছেন, এক জায়গায় সমস্যা, সব দাঁড় করা যায়, কোনোটাই কাজ করে না। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে কাজ করতে করতে ওই এরিয়া পর্যন্ত এসে ওইখানে ব্লক করে দেয়, এরর দিয়ে বসায় রাখে, বাকিগুলো কাজ করে। দুইটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের বর্তমান নাম কিন্তু জাভাস্ক্রিপ্ট না, মানে এর কিছু ইতিহাস আছে, বুঝছেন? ইতিহাস আছে। জাভাস্ক্রিপ্টটা মূলত যে বেচারা বানাইছিল সে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ইন্সপায়ার হয়ে বানাইছিল, যে কারণে বড় ভাইয়ের নামের সাথে মিল রেখে জাভাস্ক্রিপ্ট নাম রাখছে, ঠিক আছে? আর জাভাটা সম্পূর্ণ আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর জাভাস্ক্রিপ্টের বর্তমান নাম হচ্ছে ইকমা স্ক্রিপ্ট, কিন্তু এই নাম কেউ বলে না। আপনারা ES6 ES7 এই ধরনের কথা শুনবেন। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ভার্সন আছে, ভার্সন, হ্যাঁ। এই ES6 একটা ভার্সন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের আগে যে পুরাতন ভার্সন গুলো ছিল সেগুলা অনেক কিছু করা যেত না, অনেক কিছু করা যেত না। মূলত জাভাস্ক্রিপ্টটা যখন তৈরি করে, যে বেচারা তৈরি করছে, সে শুধু তৈরি করছিল যে কিছু ক্লিক করা যাবে, কিছু হোভার টোভার করা যাবে, মানে আমাদের ওয়েবসাইটের ভিতরে কিছু নাড়াচাড়া করা যাবে, কিছু টুকটাক কিছু ফাংশনাল কাজ করা যাবে, এই জন্য। বুঝতে পারছেন? মানে আমাদের ওয়েবসাইটটাকে আর একটু মানে এটা কি বলা যেতে পারে, আর একটু স্টাইলিশ করার জন্য সে জাভাস্ক্রিপ্টটা বানিয়েছিল। ব্রাউজারের ভিতরেই সে কিছু একটা করে আর একটু সুন্দর দেখাবে আর কি, হ্যাঁ। এই জন্য জাভাস্ক্রিপ্ট বানানো হয়েছিল। প্রথম যখন জাভাস্ক্রিপ্টটা আসে তখন যে বেচারা বানাইছিল তাকে নিয়ে অনেকে অনেক উপহাস করছিল, এইটা আবার কোন ল্যাঙ্গুয়েজ হইলো, এইটুকু লাফালাফি করার জন্য ল্যাঙ্গুয়েজ বানানো লাগে, হ্যাঁ। বুঝতে পারছেন? এরপরে জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে করে নিজেকে আপডেট করলো। যখন ES6 মার্কেটে যখন আসলো তখন পুরো দুনিয়া কাঁপায় ফেললো জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? তখন অনেক কিছু নিয়ে আসলো, এর ভিতরে অনেক কিছু এখানে করা যায়, ডাটা চালাচালি করা যায়, অনেক ধরনের ফাংশনাল কাজ করা যায়, হ্যাঁ। অনেক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করা যায়, অনেক কিছু করা যায়। বিশেষ করে ডোম ম্যানিপুলেশন জাভাস্ক্রিপ্টের মোস্ট পপুলার একটা জিনিস, হ্যাঁ। তো এই ধরনের অনেক কাজ যখন করা যায় তখন তো মানুষ যারা হাসছিল তারাই এখন বলে ভাই জাভাস্ক্রিপ্ট শিখাই দাও, বুঝছেন? ES6 মানে হচ্ছে ওই যে ইকমা স্ক্রিপ্ট 6। আচ্ছা, এর আগে একটা কাহিনী আছে, সেটা হলো জাভাস্ক্রিপ্টের যে কোম্পানি ছিল সেই কোম্পানির মালিক, সে বেচারা এই পুরো জাভাস্ক্রিপ্টটা বিক্রি করে দেয় আরেক কোম্পানির কাছে, হ্যাঁ। ওই কোম্পানির কাছে আসার পরে জাভাস্ক্রিপ্টের নাম হয়ে যায় ইকমা স্ক্রিপ্ট। কিন্তু এখন ইকমা স্ক্রিপ্ট আর কেউ বলে না, সবাই সে পূর্বের নামেই চেনে। তারা যতই চেষ্টা করছে ইকমা স্ক্রিপ্ট বানানোর জন্য, ES6 ES7 নাম আনছে, কিন্তু কেউ আর ES6 বলে না। ES6 মানে ইকমা স্ক্রিপ্ট 6, কিন্তু সবাই বলে জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন আছে ইকমা ES6। বুঝেন না বিষয়টা? তো জাভা থাকেই। মূলত ES না হয় SS হওয়া উচিত ছিল, তাই না? SS6 না, এস না, JS6 হওয়া উচিত ছিল, জাভাস্ক্রিপ্ট 6। যাই হোক, এটা একটা মানে সিম্পল একটা ইতিহাস, এগুলো না আমাদের কাজের ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না, আমরা কাজ করতে পারলেই হলো, ইকমা হোক আর জাভা হোক। আচ্ছা, এবার আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য আমাদের আগে কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জানতে হয়, আর না হলে কাজ করাটা মুশকিল হয়ে যায়, ঠিক আছে? যেমন জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ করব, এখানে মূলত কি নিয়ে নাড়াচাড়া করা হয়, কোন জিনিসটা নিয়ে নাড়াচাড়া করা হয়? বোঝেন নাই মনে হয় আমার কথা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে মূল কি, মূল কোন বিষয়টা নিয়ে প্রোগ্রাম করা হয়? যে জিনিসটা নিয়ে প্রোগ্রাম করা হয় সেই জিনিসটাকে বলা হয় ডাটা, ইনফরমেশন। ডাটা বুঝেন? ইনফরমেশন, তথ্য।
তথ্য নিয়ে তো নাড়াচাড়া করা হয়। বোঝেন নাই মনে হয়, তথ্য নিয়ে নাড়াচাড়া করা হয়। এখন এই যে ডাটা বা এই যে তথ্যগুলা, এই তথ্যগুলো আবার অনেকগুলো ভাগে বিভক্ত, অনেক প্রকার আছে তথ্য। আসেন আমরা একটু একটু করে শেখার চেষ্টা করি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ডাটা। ডাটা মানে কি? তথ্য। এই তথ্যগুলো কিন্তু আবার অনেক ভাগে বিভক্ত আছে। আর কি বাজে বাজে, আমি টিনটার দেবো তাও কাজ করতেছে না। তো ধরেন এর ভিতরে একটা আছে স্ট্রিং টাইপের ডাটা, একটা আছে ইন্টিজার অথবা নাম্বার টাইপের ডাটা, একটা আছে অবজেক্ট টাইপের ডাটা, একটা আছে অ্যারে টাইপের ডাটা। ভয়ের কিছু না, আমি সব বোঝাই দেবো। একটা আছে বুলিয়ান টাইপের ডাটা, একটা আছে নাল টাইপের ডাটা। আর কিছু দেয় কিনা আমাকে? এই তো দিয়ে গেছে আনডিফাইন্ড। একটু ওয়েট করি দেখি কিছু। না, হাত দিচ্ছে না। যাই হোক, আমরা 7 ধরনের ডাটা টাইপ পাইলাম মোটামুটি। তো এগুলো হচ্ছে এই যে আমরা যে ইনফরমেশন নিয়ে নাড়াচাড়া করি না, এই ইনফরমেশনের বিভিন্ন টাইপ, বিভিন্ন টাইপ। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি ডাটা টাইপস বলতে পারি। আমরা একটু পরে এই জিনিসগুলো শিখবো। এখন এতটুকু তো আশা করি বুঝতে পারছেন যে ইনফরমেশন নিয়ে চালাচালি করার কামই হচ্ছে জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, এবার আসেন এই ইনফরমেশন গুলোকে জাভাস্ক্রিপ্ট যে বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে বিভিন্ন ধরনের কাজ বাজ যে করে, এই কাজ করা, কোন একটা কাজ করা, এটাকে বলা হয় ফাংশন। বুঝতে পারছেন? আবার বলি, ইনফরমেশন বাদ দেন, ডাটা বাদ দেন, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোন কাজ করা, কাজ করা তো বুঝেন, ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি। হ্যাঁ, কোন একটা কাজ করা, এই কাজ করাকে বলা হয় ফাংশন। বুঝতে পারছেন? এখন কাজ মূলত সে কি নিয়ে করে? ডাটা নিয়ে করে। বুঝতে পারছেন? ডাটা নিয়ে সে কাজ করে। এখন আমরা তাহলে আমরা 2 নম্বরে লিখে রাখতে পারি চাইলে। 2 নম্বরে আছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের ভিতরে আবার 2 ধরনের ফাংশন হয়। একটা হচ্ছে কি বলা যেতে পারে, 2 ধরনের, অনেক ধরনের ফাংশন হয়। আমরা বোঝার খাতিরে এইভাবে লিখি। এই যে কতগুলো চলে আসছে। নো, এটা না। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা এটা ভিন্ন। এই যে যেটা আমাদেরকে সাজেশন দিচ্ছে না, এটাও ফাংশনের কিছু প্রকার। বাকি এটা আমরা এখন শিখবো না, একটু পরে শিখবো। হ্যাঁ, এটা পরে শিখবো। ধরেন একটা হচ্ছে প্রি-বিল্ড, প্রি-বিল্ড ফাংশন। আর 2 নম্বর আরেকটা হচ্ছে যে কাস্টম ফাংশন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো। কিছু কিছু ফাংশন আগে ভাগে বানানো আছে, আমরা জাস্ট ব্যবহার করব। আর কিছু কিছু ফাংশন যেটা আমরা নিজে হাতে বানাইয়ে তারপরে ব্যবহার করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ডাটা টাইপ শিখলাম, ফাংশন শিখলাম। হ্যাঁ, এখন ওই যে আমরা যারা আরবি জানি তারা আমরা জানি যে ফেল, ফাইল, মাফুলুম বিহি আছে না, ঠিক আছে? তাই ফাংশনের একটা মাফুলুম বিহিও লাগে। বোঝেন নাই মনে হয়। এই ফাংশন মাফুল ছাড়া কাজ করতে পারে না। দুনিয়ার সব ফাংশন আছে মুতাআদ্দি। অনেকে বুঝতেছে না। মানে কাজ করবে, কাজ করার জন্য কিছু একটা জিনিস লাগবে, কোন একটা। ধরেন আমি খাবো, খাইতে গেলে খাবার লাগবে। আমি কাউকে মারবো, মারতে গেলে সামনে একটা লোক লাগবে, কারো নাক লাগবে, তাই না? তো ফাংশন গুলো এরকম। ফাংশন গুলো সাধারণত এমনি এমনি কাজ করে না, করে না এটা ভুল কথা, আসলে করে। কিন্তু ফাংশনের সাথে আমাদের আরেকটা জিনিসও শিখতে হয়, সেটা হচ্ছে সেটাকে বলা হয় অবজেক্ট। বুঝতে পারছেন? অবজেক্ট, বা আমরা একটু অন্যভাবে বুঝি, প্রপার্টি। প্রপার্টি আকারে আমরা বুঝি।
ঠিক আছে? প্রপার্টি বলতে কি বোঝায়? সাধারণত আমরা প্রপার্টি বলতে তো ধন সম্পদ বা এই ধরনের কিছু জিনিসপত্র বুঝি প্রপার্টি। হ্যাঁ, প্রপার্টি দিলে বুঝলে একটু কষ্ট কষ্ট হয়ে যাবেন মনে হয়। বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা অবজেক্ট বুঝি। অবজেক্ট অবজেক্ট একটা অবজেক্ট হচ্ছে আমার এই ডাটার একটা টাইপ। এই অবজেক্ট না, হ্যাঁ, এটা হচ্ছে ডাটা টাইপের একটা অবজেক্ট, এটা না। আর একটা অবজেক্ট আছে। এই অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস, যে কোনো জিনিস হইতে পারে। বুঝতে পারছেন? আমি কাউকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? সে বললো যে আমার নাম জায়েদ। তাহলে জায়েদ এক্ষেত্রে একটা অবজেক্ট। বুঝে আসছে? আমি বললাম যে ধরেন আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বললাম যে আমি h1 ট্যাগটাকে লাল করতে চাই। তাহলে h1 ট্যাগ এটা হচ্ছে অবজেক্ট, আর লাল করা এটা হচ্ছে ফাংশন। দেখেন বুঝলেন কিনা? বুঝতে পারছেন? আমি বললাম যে আমি টাইটেল অ্যাট্রিবিউটটাকে ধরতে চাই। তাহলে টাইটেল অ্যাট্রিবিউটটা এখানে হয়ে যাবে কি? অবজেক্ট। বিষয়টা ক্লিয়ার? দুনিয়ার সবকিছুকে এভাবে অবজেক্ট হিসেবে কল্পনা করা যায়। মানে যাকে নিয়ে কিছু একটা করা যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার ভাই? সেই হিসেবে ধরেন আমি যদি বলি যে ডাটা স্ট্রিং, এটাও কিন্তু ইটসেলফ একটা অবজেক্ট। আমি ধরেন এই স্ট্রিংটাকে আমি লাল করতে চাই, তাহলে স্ট্রিংটা এক্ষেত্রে অবজেক্ট হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে অবজেক্ট। 4 নম্বর আরেকটা জিনিস শিখে আমরা কাজ আরম্ভ করব, সেটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস, এখন এই যে অবজেক্ট গুলা, এই অবজেক্টের আবার অনেক শাখা প্রশাখা আছে। অবজেক্টের অনেক শাখা প্রশাখা আছে। তো সেই শাখা প্রশাখাকে বলা হয় প্রপার্টিস। যেমন আমি বললাম টেবিল। টেবিল হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু টেবিলের পায়াটা হচ্ছে একটা প্রপার্টি। বুঝেন নাই? হ্যাঁ, পায়াটাকে ইটসেলফ, শুধু পায়া যদি আমার বলা উদ্দেশ্য থাকতো তাহলে সেটা ইটসেলফ অবজেক্টের হতো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমি অবজেক্ট হিসেবে মনে করতেছি টেবিলকে, আর যখন টেবিলকে অবজেক্ট ধরবো তখন তার কিন্তু শাখা আছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটার যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় একটা উদাহরণ দেখি, তাহলে ধরেন আমি বললাম যে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা বলেন। এখন অ্যাড্রেস যখন বলতে বলবো তখন কিন্তু আপনি কি বলবেন? আপনার থানা, আপনার জেলা, হ্যাঁ, আপনার ফোন নম্বর, অনেক কিছু বলবেন না? অনেক কিছু মিলিয়ে তো একটা অবজেক্ট, একটা অ্যাড্রেস হয়। এক্ষেত্রে অ্যাড্রেসটা হয়ে যাবে কি? অবজেক্ট। আর থানাটা একটা প্রপার্টি, জেলাটা আর একটা প্রপার্টি, ফোন নম্বর একটা প্রপার্টি। ক্লিয়ার ভাই? তাহলে সাধারণত অবজেক্টটা অনেক সময় একটা ডাটা সেট হয়ে যায়। সেই ডাটা সেটের বিভিন্ন প্রপার্টি গুলোকে, বিভিন্ন শাখা প্রশাখাকে আমরা বলি কি? প্রপার্টিস। ক্লিয়ার? যেমন ধরেন আমি বললাম যে আমার ডিসপ্লে, ডিসপ্লে অর্থাৎ আমার এই যে পুরা একটা ডিসপ্লে। অথবা ধরেন আরো সহজ করে বলি, আমরা একটা ডিপ ধরলাম, ডিপকে ধরলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমি কোন একটা ডিপকে ধরলাম। হ্যাঁ, একটা ডিপকে যখনই ধরলাম তাহলে ডিপটা অবজেক্ট হয়ে গেল। বুঝতে পারছেন? ডিপটা কিন্তু অবজেক্ট। এখন আমরা এই ডিপটাকে লাল করতে চাই। এখন ডিপটাকে কি লাল করা সম্ভব, না ডিপের যে কোনো একটা প্রপার্টিকে লাল করা সম্ভব? এবার বুঝছেন বিষয়টা, পার্থক্যটা? আর ডিপটাকে লাল করতে গেলে ডিপের ব্যাকগ্রাউন্ড কালারটাকে লাল করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রপার্টিস। তাহলে এই ডিপটা যখন আমি ধরবো তখন জাভাস্ক্রিপ্টের ফজিলতটাই এটা, আমি যখনই ডিপটাকে ধরবো তখন ডিপের যতগুলো প্রপার্টি হওয়া পসিবল সবগুলো অটোমেটিক জাভাস্ক্রিপ্ট বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে সুবহানাল্লাহ বলতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই প্রপার্টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আমি কোন একটা অবজেক্ট ধরলাম, অবজেক্টের কি কি প্রপার্টি আছে এটা আসলে
ভয় পাওয়ার কিছু নেই, বুঝতে পারছেন? এই প্রপার্টিজ গুলো জাভাস্ক্রিপ্ট নিজেই বানাই দেবে। হ্যাঁ, তবে মাঝে মাঝে আমরা আমাদের নিজস্ব কিছু অবজেক্ট বানাবো। এই যে বললাম অ্যাড্রেস, অ্যাড্রেস যখন বলবো, যখন অ্যাড্রেসের ভিতরে কি কি প্রপার্টি রাখবো সেটা আমাদের ইচ্ছা। আমরা 2টাও রাখতে পারি, 10টাও রাখতে পারি। তাহলে তো আমরা নিজেরাই জানবো আসলে এখানে আমার 10টা প্রপার্টি আছে, বাস। ক্লিয়ার? তাহলে আবার একটু রিপিট করি, দেখি আমরা পারি কিনা। যে ডাটা টাইপস, দেখলাম যে আমরা যে জিনিসপত্র নিয়ে কাজ করি সেই জিনিস আমরা মূলত নাড়াচাড়া করি এসে ডাটা আলটিমেটলি আমরা মানে রিটার্ন করি, বা আলটিমেটলি আমরা ফাইনাল আউটপুটটা দিয়ে এটা ডাটা। আমরা বিশাল বড় একটা ক্যালকুলেশন করলাম, ধরেন দোকানে কিনতে গেছেন কোনো কিছু, বিশাল বড় ক্যালকুলেশন, এটা 1 কেজি এত টাকা, এটা 2 কেজি এত টাকা, এটা 2 কেজি এত টাকা, যোগফল এত, ভ্যাট এত, ট্যাক্স এত, ছাড় এত, কুপন এত, হ্যান ত্যান দিয়ে ফাইনাল রেজাল্ট কিন্তু একটা সংখ্যাই হয়, সংখ্যাই না? তাহলে ঘুরে ফিরে এত কাহিনী করার পর একটা ডাটা, আর কিছু না, একটা সংখ্যা। বুঝতে পারছেন? তো এই ডাটা নিয়েই মূলত আমরা যত ফাংশনাল কাজ কারবার, যত কন্ডিশনাল কাজ কারবার, যত যা কিছু আছে না আছে সব আমরা ডাটা নিয়েই করি। তো এই ডাটা গুলো আবার অনেকগুলো প্রকার প্রকার আমাদেরকে বুঝতে হবে। প্রকারের ভিতরে স্ট্রিং ছিল, ইন্টিজার ছিল, অবজেক্ট, অ্যারে, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, আরো অনেক কিছু আছে, দরকার না, এই কটা আমরা মোটামুটি বুঝি। দেন আমরা ফাংশন বুঝবো। ফাংশন হচ্ছে কোন একটা কাজ করা, সহজ কথায় কিছু একটা করা, বুঝতে পারছেন? কিছু একটা করা, যদিও ফাংশনের এছাড়াও অন্যান্য কাজ আছে, তাকে আমরা বোঝার ক্ষেত্রে বললাম যে কিছু একটা করা। এই ফাংশন আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রি-বিল্ট ফাংশন, আগে আগে তৈরি করা আছে, আর একটা আছে কাস্টম ফাংশন, যেটা আমরা নিজেরা বানাবো। এরপরে আমরা জানলাম অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে দুনিয়ার সবকিছুই অবজেক্ট, আমরা যা নিয়ে কাজ করব, যাকে নিয়ে কিছু একটা করা যায় সেটাই অবজেক্ট। হ্যাঁ, মানে এটা হচ্ছে অনেকটা ওই যে ফাইলের মতো, তাই না? আরবি গ্রামারের ফাইলের মতো। ইংলিশ গ্রামারে কি বলে ফাইলকে? তাই না? ইংরেজি গ্রামারে সাবজেক্টের মতো, ইংলিশ গ্রামারে সাবজেক্টের মতো। হ্যাঁ, আচ্ছা। আর প্রপার্টিজ হচ্ছে এই অবজেক্টের বিভিন্ন শাখা প্রশাখা। ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার আসেন ডাটা টাইপ নিয়ে আলোচনা করি, আরেকটু আলোচনা করি, দেখেন বুঝেন কিনা, আশা করি বুঝবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু একদম ফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি যা কিছু লেখেন না কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার একটা মিনিং বের করার চেষ্টা করে, একটা মানে বের করার চেষ্টা করে, একটা ভ্যালু বের করার চেষ্টা করে। আমি একটা উদাহরণ দিতে থাকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে কাট করে নিচে নিয়ে যাই, যেন আপনারা এটাকে এখানে দেখতে পারেন। আমি এটাকে ডান পাশে ওপেন করি, এটাকে বন্ধ রাখি, ওপেন করি। ধরেন আমি এখানে শুধু আমার নাম লিখলাম, এতটুকু লিখলাম। এখন এতটুকু লিখে যদি আমি রিলোড করি, হয়তো আপনারা কিছু দেখতে পারতেছেন না। আমি এটাকে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে আমি এখান থেকে কনসোল বলে একটা কথা আছে, কনসোলে যাব। এই কনসোলের ভিতরে আপনার জাভাস্ক্রিপ্টে কোনো ভুলভাল কিছু লিখলে এখানে তার এরর গুলো দেখা যায়, বুঝতে পারছেন? এখানে এরর গুলো দেখা যায়। এখানে দেখেন এই যে আনকাট রেফারেন্স এরর, এরপরে যে আমার নাম এটা ইজ নট ডিফাইন্ড। বুঝলেন কিনা? কিছু একটা এরর দিছে, বোঝার দরকার নাই কি এরর দিছে, এরর দিছে একটা লাল কালি, মানে আছে এখানে গলদ আছে কিছু একটা। আচ্ছা, তো এটা কেন দিল? কারণ দেখেন এই যে আমি নামটা লিখলাম, এর কোনো ভ্যালু আছে? ভ্যালু বলতে কোনো দাম লাগবে, কোনো একটা মান লাগবে, কোনো মান টান কিছুই নাই। জাভাস্ক্রিপ্ট এই নামে কোনো কিছুকে চেনে না। অনেকটা এটা রিজার্ভ কিওয়ার্ডের মতো ভাবতে পারেন, রিজার্ভ কিওয়ার্ডের মতো ভাবতে পারেন। হ্যাঁ, যদি আপনি কোনো ট্যাগের উপরে কোনো অ্যাট্রিবিউট লেখেন, কোনো রিজার্ভ কিওয়ার্ড দিয়ে অ্যাট্রিবিউট লেখেন, আমার এস্টিমেট কিন্তু বুঝে ফেলছে যে এটা দ্বারা কি হয়, বুঝে ফেলছে না? কিন্তু আন্দাজে কোনো কিছু লেখলে কি বুঝবে? বুঝবে না। সেইটা কিন্তু একটা রিজার্ভ কিওয়ার্ড না, জাভাস্ক্রিপ্ট এখন মানে বুঝতেছে না। ভালো কথা, আমি কেটে দিলাম। আমি লিখলাম 1 2 3 4 5। বলেন তো এটা কোনো মান আছে কিনা? অফকোর্স মান আছে। এই যে একক, দশক, শতক, হাজার, 12,345 এর দাম, এর মান হচ্ছে কত? 12,345। এই রিলোড করে দেখেন, কোনো এরর নাই। এই যে কোনো এরর নাই, আছে কোনো এরর আছে? এরর নাই। আচ্ছা,
তাহলে আগে যে আমরা লেখাটা লিখছিলাম এটা তো কোনো মান নাই, কিন্তু এটা একটা ডাটা না? ভালো করে বোঝেন, বোঝা জরুরি। এটা কিন্তু একটা ডাটা, তার মানে এটা নিয়ে কিন্তু আমার কাজ করা লাগতে পারে। তাহলে আবার এমন একটা জিনিস নিয়ে কাজ করতে হবে তার কোনো মান নাই, তার নাম নাই, জাভাস্ক্রিপ্ট তাকে চেনে না। দাম নাই মানে কি? জাভাস্ক্রিপ্ট চেনে না। দাম থাকতে পারে, বিশাল বড় বুজুর্গের নাম থাকতে পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট চেনে না। ভাই আমি কোনো বুজুর্গ চিনি না, বুঝছেন? তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, তাকে বলতে হবে যে তোমার চেনার দরকার নাই, দাম খোঁজার দরকার নাই, আমি যা লিখছি এটাই হলো ভ্যালু, এটাই এটার দাম। তখন আমাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতর লিখতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এইভাবে যদি লিখি, জাভাস্ক্রিপ্ট আর এর মান খোঁজার ট্রাই করবে না, সে ধরে নিবে যে এই পুরোটাই হচ্ছে একটা কিছু একটা ডাটা, সে ধরে নিবে। বুঝতে পারছেন? এবার দেখেন কোনো এরর নেই, এই যে কোনো এরর নেই, এরর আছে? এরর নেই। এই যে কোনো কিছু লেখা, কোনো কিছু এবিসিডি হাবল তাবল লেখা যার কোনো দাম নাই, এই ধরনের লেখাকে বলা হয় স্ট্রিং। মনে থাকবে? আমি এখানে এভাবে লিখে রাখলাম, ধরেন এভাবে লিখলাম, তার বুঝে আসবে। আর এরপরে আমি যেটা লিখছিলাম 1 2 3, কিন্তু বুঝতেই পারছি এটা কি জিনিস, কোনো এরর নাই। এটাকে কি বলা যাবে বলেন তো? এটা কিন্তু নাম্বার, নাম্বার অথবা ইন্টিজার, যে কোনো নাম বলতে পারেন। এই যে হতে পারে। এবার আছে অবজেক্ট। অবজেক্ট আমরা পরে দেখবো, অ্যারেটা আমরা পরে দেখবো। বুলিয়ানটা দেখি, বুলিয়ানটা হচ্ছে এই যে এটা রিজার্ভ কিওয়ার্ড, ট্রু। ট্রু এটা হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। হ্যাঁ, ট্রু বললে সে বুঝে নেবে যে এটা সত্য। দেখেন কোনো এরর নাই। অথবা কি সত্য অভিমত দরকার নাই, কেউ বুঝবে যে এটা মানে আছে সত্য। আর একটা আছে ফলস, আর এটাই ফলস, ট্রু অথবা ফলস, এই দুইটা দিলে সে কিন্তু রিজার্ভ কিওয়ার্ড। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটাকে চেনে। ট্রু এবং ফলস দুটো শব্দকে সে চেনে, এই দুইটাকে বলা হয় বুলিয়ান, ট্রু অথবা ফলস। আর একটা আছে নাল, এটা ওটা রিজার্ভ কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট এটাকেও চেনে। নাল মানে হচ্ছে নালই, আর আনডিফাইন মানে হচ্ছে আনডিফাইনি। এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে এর পার্থক্য, এটা কার্যকারিতা সবই আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ, ভয়ের কিছু কারণ নাই। ধরেন এখানে নাল লিখলাম, এবারে আনডিফাইন্ড লিখলাম, সবগুলোকে জাভাস্ক্রিপ্ট চেনে, কোনোটার ক্ষেত্রে সে কোনো এরর টেরর দিবে না। তাই বুঝছি? আচ্ছা, ফাংশনটা আমাদের আজকের টপিক না, এগুলো আজকে আমাদের কোনোটাই আজকের টপিক না। আজকে আমরা জাস্ট ডাটাগুলোকে শিখলাম, মোটামুটি আমরা ডাটাগুলোকে শিখলাম। আচ্ছা জি, এবার আসেন, আমরা কিছু একটা করতে চাই, ধরেন কিছু একটা করতে চাই, আর করতে চাওয়া মানে কি? ফাংশন না? হ্যাঁ, এখন কিছু একটা করতে চাই এর মানে হচ্ছে ফাংশন, বুঝলাম। এখন কিছু একটা করতে গেলে ওই যে বলছিলাম যে কারো উপরে করতে হবে, কারো সাথে করতে হবে, এরকম বিষয়টা না, মানে আমাকে কিছু অবজেক্ট নিয়েও কাজ করতে হবে। ঠিক আছে? যেমন ধরেন আমি কি করতে চাই, এই ফাঁকা জায়গায় এইখানে আমি কিছু একটা লিখতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে, হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখতে চাই। তাহলে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে ডাটা, লিখতে চাই এটা হচ্ছে ফাংশন, আর কোথায় লিখতে চাই সেটা হচ্ছে অবজেক্ট, তাই না? মানে যাকে নিয়ে কাজ করতে চাই সেটা অবজেক্ট, যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ফাংশন, আর ওই যে যে ডাটাটা আমি এখানে বসাইতে চাই সেটা তো ডাটা। চলেন আমরা করি, এগুলাকে আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে কমেন্ট আছে এইভাবে, আগে একটা ডাবল ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আর যদি আপনি অনেকগুলো লাইন কমেন্ট করতে চান তাহলে সিএসএস এর মতো করে কমেন্ট করতে হয়। আচ্ছা এবার আসেন, আমার তিনটা জিনিস লাগবে। এক, আমাকে এই ফাঁকা জায়গাটাকে ধরতে হবে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, এই ফাঁকা জায়গাটাকে ধরতে হবে। এই ফাঁকা জায়গাটাকে অবজেক্ট আকারে ধরতে চাইলে আমরা একটা রেডিমেড প্রি বিল্ট অবজেক্ট পাই, যে অবজেক্টটাকে বলা হয় ডকুমেন্ট। মনে থাকবে?
ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে হচ্ছে এই ফাঁকা জায়গাটা। ক্লিয়ার ভাই, সবাই বুঝছেন? আচ্ছা, 2 নম্বরে আমি কিছু লিখতে চাই। লিখতে চাওয়ার জন্য আমরা যে ফাংশন পাই, জাভাস্ক্রিপ্ট আগে ভাগে বানায় রাখছে, সেই ফাংশনের নাম হচ্ছে রাইট। সরি, রাইট। আর ফাংশনের পরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা হচ্ছে একটা রুলস। লিখতে হবে, আর ফার্স্ট ব্র্যাকেট আপনাকে দিতে হবে। ওকে ভাই, সবাই বুঝছেন? আচ্ছা, 3 নম্বরে আমরা লিখবো কি? হ্যালো ওয়ার্ল্ড। এখন হ্যালো ওয়ার্ল্ডে কোনো ভ্যালু আছে? হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং না? এই যেটার মতো মনে আছে, এই যে স্ট্রিং। তাহলে স্ট্রিং কিভাবে লেখা যায়? কোটেশনের ভিতরে, কোটেশন। 3টা জিনিস পেয়ে গেলাম। ডকুমেন্ট মানে হচ্ছে ফাঁকা জায়গাটা, রাইট ডকুমেন্টের সাথে যে ফাংশনটা ব্যবহার করবো সেই ফাংশনটা, আর ফাংশনের ভিতরে আমি যে মানে ডাটাটা নিয়ে কাজ করবো সেই ডাটাটা পেয়ে গেলাম। ভাই ক্লিয়ার, সবাই বুঝছেন? আর এই অবজেক্টের সাথে যদি কোনো ফাংশন কাজ করতে চান, কোনো অবজেক্টের সাথে কোনো ফাংশনকে যদি আপনি কাজ করাইতে চান, তাহলে অবজেক্টের পরে একটা ডট দিয়ে তারপরে সে ফাংশনটা লিখতে হয় এভাবে। আর এখানে স্পেস দেওয়া যাবে না। যাওয়া যায়, সমস্যা নেই, না দেওয়াটা ভালো। হ্যাঁ, মানে একটা অবজেক্টের সাথে আমি একটা ফাংশন কাজ করাবো। মানে মনে করেন দোকান থেকে রুটি কিনে এনে খেয়ে ফেলবো, রুটি আগে খাওয়া পরে। রুটিটা হচ্ছে অবজেক্ট, খাওয়াটা হচ্ছে ফাংশন। আমি ডকুমেন্টে কিছু একটা লিখবো, আগে বেচারা ডকুমেন্টটাকে ধরেন, ধরে কিছু একটা লেখেন, তাহলে কোনটা অবজেক্ট কোনটা ফাংশন আলাদা করা লাগবে না? এবং অবজেক্টের সাথে ফাংশনের একটা কানেক্ট তৈরি করতে হবে না? এই জিনিসটা তৈরি করা হয়েছে মাঝখানে একটা ডট দিয়ে, যেটা ফোঁটা দিয়ে। বিষয়টা বুঝছেন এবার? আর এই রাইটের ভিতরে এইখানে একটা ডাটা দিয়ে দেন, যে ডাটাটা আপনার লিখতে চান সেটা। আচ্ছা, এটা সমস্যা তাই না? কাজ করবে, কিন্তু এই এররটা দিচ্ছে হলো, এটা এটা এক প্রকারের এরর। হ্যাঁ, এক প্রকারের এরর। এররটা চলে যাবে হচ্ছে আপনি যদি এইভাবে লেখেন, কিন্তু এটা আবার কাজ করবে না, এক্ষেত্রে কাজ করবে না। আচ্ছা থাক, এটা আমরা পরে দেখবো। এটাকে বলা হয় টাইপ অ্যাসাইন করে দেওয়া। আমি এই যে ডাটাটা দিলাম না, এই ডাটাটা কোন টাইপের ডাটা সেটাকে অ্যাসাইন না করে দেওয়ার আগ পর্যন্ত এররটা থেকে যাবে। এই যে এখানে বলে রয়েছে এটা হচ্ছে আপনার টেক্সট টাইপের ডাটা, টেক্সট, ঠিক আছে? এটাকে আপনার মানে না বলে দেওয়ার আগ পর্যন্ত এররটা থেকে যাবে। তো থাক, অসুবিধা নাই, এররটা থাক, কাজ করবে, কোনো অসুবিধা নাই। আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিলোড করি, যে লেখা চলে আসছে, খেয়াল করছেন? লেখাটা কিন্তু চলে আসছে। জাভাস্ক্রিপ্টে আমরা লিখতেও পারি, তাই না? এই জায়গাটাও লেখা যায়, জানেন? এই যে জায়গাটা না, এই জায়গাটাও কিন্তু লেখা যায়। এটাকে বলা হয় কনসোল, এই যে কনসোল, হ্যাঁ, কনসোল। তো এই জায়গাটা ধরার জন্য আমাকে লিখতে হয়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন একটা কাজ কমপ্লিট করে ফেলবো, তখন এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। না দিলে কিছু আসে যায় না, দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, আমি এখন কনসোলটাকে ধরলাম, কনসোল। এর কনসোলের ভিতরে রাইট করা যায় না, লক করা যায়। লক, রাইট এবং লক প্রায় একই ধরনের ফাংশন, দুটোই কোনো কিছু লেখে বা কোনো কিছুকে সে প্রিন্ট করে দেয়, কিন্তু কনসোলের ক্ষেত্রে হয় লক আর ডকুমেন্টের ক্ষেত্রে হয় রাইট। আমি এখানে ধরে লিখলাম, একটা স্ট্রিং লিখলাম, দিস ইজ, এটাই লিখলাম যা আছে তাই, টেস্ট মেসেজ। রিলোড করে এই যে চলে আসছে, দেখছেন? এই হ্যাঁ, প্রধান মানে এটাই তো আমাদের কলিজা সবকিছু। আমরা যত কোড মোড যা লিখবো সব এখানে এসে ট্রাই করবো, যত কোড মোড যা লিখবো না সব এখানে এসে টেস্ট করবো, যে এখানে ঠিক আছে কিনা, কাজ করে কিনা, এখানে ট্রাই করি আমরা। মনে করেন আমরা বিশাল বড় একটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, ফাংশন ঠিকঠাক মতো রান করতেছে কিনা, এগুলো টেস্ট করি আমরা এই কনসোলে এসে।
বুঝতে পারছেন? কনসোল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে মোটামুটি কি আমরা ধরতে পারছি? থাক, এতটুকুই থাক।